নমস্কার বন্ধুরা, ভৌতিক স্ট্রিটের আজকের এপিসোডে আপনারা শুনতে চলেছেন লেখক শ্রী অনিমেষ মণ্ডলের কলমে একটি গ্রাম বাংলা ভূতের গল্প, হাতছানি। আজকের গল্প পাঠে প্রত্যুত ও অন্যান্য চরিত্রে রয়েছে অমিত, সমুদ্র ও খুশি বসু। শব্দ সংযোজন ও আবহ নির্মাণে আমি অভ্র, নাট্য রূপান্তরে সোনালী পাকরাশি এবং সমগ্র পরিচালনায় রাহুল। শুরু হচ্ছে আজকের গল্প, হাতছানি। আজ একটা সত্য ঘটনা বলি। এই ঘটনাটি ঘটেছিল আমার এক মামার সাথে। ঠিক যেভাবে তার মুখে শুনেছি সেইভাবেই উপস্থাপন করার চেষ্টা করলাম। পশ্চিমবঙ্গের সেই স্থানটি তখন হরিমাধবপুর নামে পরিচিত। এখন অবশ্য নাম পাল্টেছে, গ্রামের অবস্থাও পাল্টেছে। তখন ওই এলাকা ছিল ছোট্ট, কাছে দূরে আরো কয়েকটা ছোটখাটো গ্রাম। পশ্চিম দিকে বড় একটা জঙ্গল, আর উত্তর দিক দিয়ে বয়ে যাওয়া এক ছোট্ট নদী নিয়ে একখানা সুন্দর পরিবেশ ছিল ওই হরিমাধবপুর। সব মিলিয়ে 13-14 ঘর লোক বাস করত সেইখানে। কিন্তু এখন কে বিশ্বাস করবে যে হরিমাধবপুর একসময় শুধু কয়েক ঘর লোকের বসবাস করার জায়গাই ছিল মাত্র। এখন গ্রামটার বর্ণনা দিতে হলে বলতে হয়, আমাদের গ্রামের ঘর বাড়ি বলতে ছিল গুটি কয়েক মাটির বাড়ি, খড়ের ছাউনি দেওয়া, চক্রবর্তীদের একটা 2তলা পুরনো বাড়ি, একটি চণ্ডী মণ্ডপ এবং 4-5টা আম জাম কাঁঠালের বাগান। গ্রাম থেকে 3-4 মাইল দূরে ছিল একটি সরকারি স্কুল। সেখানে কাছাকাছি প্রায় 14খানা গ্রামের ছেলেমেয়েরা পড়াশোনা করত। সেখানে ইলেকট্রিকের আলো এসে পৌঁছয়নি। মানুষ তখনও রাত্রেবেলা হ্যারিকেন কিংবা লণ্ঠনের আলোর উপরেই নির্ভর করত। বাবা কোম্পানির বিজ্ঞাপনের চলচ্চিত্র দেখিয়ে বেড়াতো এই গ্রামে সে গ্রামে। সবসময় তিনি বাড়িতে থাকতেন না। বাড়িতে থাকতাম আমি, মা আর আমার ঠাকুমা। 12 ক্লাসে পড়ি তখন। গ্রীষ্মকাল, 1978 সালের মে মাসের দিকে কোনো একটা দিন। একদম ভ্যাপসা গরম, আকাশে মেঘের ছিটে ফোঁটা পর্যন্ত নেই। কুয়োর জল তত্তরিয়ে নিচের দিকে নামতে শুরু করেছে। গ্রামের বাকি কলকুয়োগুলোর অবস্থাও প্রায় একই। বৃষ্টির জন্যে সকলে ভগবানের কাছে প্রার্থনা করছে, কিন্তু বৃষ্টির নাম নেই। বিকেল হলে দক্ষিণ আকাশে একটু একটু মেঘেরা দেখা দেয়। তখন বারোয়ারি মেলার চণ্ডী মণ্ডপে বসে থাকা বুড়ো চক্রবর্তী মশাই নিরন্তর তালপাতার পাখায় বাতাস করতে করতে বলেন, এই এলো বলে, ওরে ওরে সামলে থাক, ঝড় উঠবে ঝড়। ওই কিন্তু কিছুক্ষণ পরেই যেই কি সেই সময় গ্রামের পূর্ব দিকে প্রায় 200 মিটার দূরে এক অতি প্রাচীন ও অতি বিশাল পুকুর ছিল। পুকুরটা যে কত পুরনো সে গ্রামের বৃদ্ধরাও ঠিক বলতে পারতো না। লোকমুখে প্রচলিত ছিল ওটা বানিয়েছিলেন কোনো এক জমিদার। পুকুরটার পাশে একটা মস্ত বড় মাঠ। সেখানে ছেলেরা বিকেল হলেই ফুটবল, গুলিডাং, খোখো কিংবা ক্রিকেট খেলতো। আগে ওটা জমিদারের ঘোড়া রাস্তা বলছিল, কিন্তু সময়ের সাথে সাথে সেটা ক্রমে ছেলেদের খেলার মাঠে পরিণত হয়েছে। সেই পুকুর ছিল মরুভূমির মরুদ্যানের মতো, আয়নার মতো টলটলে জল। পুকুরের পাড়ে সারি সারি তাল গাছ, আর পুকুরের দক্ষিণ দিকে মস্ত বড় একটা বট গাছ। পাথর দিয়ে বাঁধানো তার ঘাট। কতবার যে সেই ঘাটের পাথরের ওপর বড় বড় রুই কিংবা কাতলা মাছকে শুয়ে থাকতে দেখেছি তারই ওত্তা নেই। পুকুরটাতে প্রচুর মাছ ছিল, রুই, কাতলা, কালবোস, মাগুর, আরো কত কি।
যতই গরম পড়ুক পুকুরের জলটি থাকতো বরফের মতো ঠান্ডা। কোনো দিন ওই পুকুরের জল শুকিয়ে যেতে দেখিনি। মা বলতো ওই পুকুরের নিচে নাকি গভীর কুয়ো আছে, তাই ওই পুকুর সবসময় জলে ভরে থাকে। গ্রামের ছেলে, বৃদ্ধ, জোয়ান, মেয়ে, বউ সব গ্রীষ্মের গরম থেকে একটু রেহাই পাওয়ার জন্য ওই ঠান্ডা জলে স্নান করতে আসতো, সাঁতার কেটে বেড়াতো। তবে এত সব কিছুর মধ্যেও পুকুরটার একটা দুর্নাম ছিল। গ্রামের বৃদ্ধরা বলতেন ওই পুকুরে খারাপ জিনিস বাস করে। পুকুরে এত মাছ থাকতেও কেউ ও পুকুরে মাছ ধরতেন না। বাবার মুখে শুনেছি তারা যখন ছোট ছিল তখন একবার পাশের গ্রামের 7-8টা জেলে বড় বড় জাল নিয়ে মাছ ধরতে নেমেছিল ওই পুকুরে। মাত্র কয়েক মিনিটেই তাদের মাছের ঝুড়ি মাছে ভর্তি হয়ে যায়। এমনই মাছ ধরতে তারা যখন মশগুল, এমন সময় তাদের দুজন লোক হঠাৎ জলে ডুব দেয়। ঘন্টার পর ঘন্টা কেটে যায়, তারা আর ওঠে না। অনেক খোঁজার পরেও তাদের আর পাওয়া যায়নি, এমনকি লাশগুলো পর্যন্ত জলে ভেসে ওঠেনি। তখন থেকে ওই পুকুরে কেউ মাছ ধরে না। নেহাত 2-1টা মাছ স্নান করা বা ঘাটে কাপড় কাচার সময় কাছে এলে তখন লোক তাদের ধরত। তবে সূর্য ডোবার পর ওই পুকুরের ধারে কাছেও কেউ যেত না। তবে আমরা ছিলাম ডানপিটে। বিকেলবেলা মত্ত হয়ে ফুটবল খেলে সারা শরীর দিয়ে যখন দরদর করে ঘাম ঝরত, তখন দল বেঁধে ওই পুকুরে গা ধুতে নেমে পড়তাম। তার ফলে ঠাকুমার কাছে যে কত বকুনি খেয়েছি তার কোনো হিসেব নেই। সন্ধ্যার সময় বাড়ি ফিরলেই ঠাকুমা তুলসী তলায় প্রদীপ দিতে দিতে বলতেন, মুখ পোড়া, বলি অত পূর্তি কিসের? এই সন্ধে বেলা ওই জমির পুকুরে নিয়ে এসেছিস, বলি বুকে একটু বয়ডন নেই গা? জানিস জানিস ওই পুকুরের একটু গভীরে নামলেই শেকল পাওয়া যায়। বুঝবি বুঝবি বুঝবি, যেদিন মাছ জল থেকে টেনে নিয়ে গিয়ে ডুবিয়ে মারবে সেদিন বুঝবি। বাবাকে একবার জিজ্ঞেস করেছিলাম এই শেকলের ব্যাপারে। বাবা বলেছিলেন, আসলে কি বলতো, আগেকার দিনে জমিদারেরা খুব অত্যাচার করতো প্রজাদের ওপর। জোর করে জমি জায়গা দখল করত, প্রজাদের মেয়ে বউকে তুলে নিয়ে গিয়ে বাড়ির দাসীবাদী বানিয়ে রাখত, কিংবা কোনো গরিব প্রজা খাজনা দিতে না পারলে তাকে ধরে নিয়ে গিয়ে অকথ্য অত্যাচার করত। এই সবই ছিল তাদের কাছে অতি সাধারণ ব্যাপার। তবে কিছু কিছু প্রতিবাদী মানুষও থাকতো, তারা জমিদারের করা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করত। তবে জমিদার সেই সব প্রজাদের হাতে পায়ে শিকল বেঁধে ফেলে দিত ওই পুকুরের জলে। সেসব নিরীহ প্রজারা ওই জলে ডুবে মরত। আর এদিকে লাশও ভেসে ওঠার কথা নয়, কারণ শিকলের ভারে সেই লাশ জলের নিচে ডুবে থাকত এবং জলের নিচে পচে পচে মাছের খাদ্যে পরিণত হতো। পুকুরে পুকুরে যেসব শেকল পাওয়া যায় ওগুলো সেই সব হতভাগ্য নিরীহ প্রজাদের হাতে পায়ে বাঁধা শেকল। আমি কিছু কিছু বিশ্বাস করতাম, আবার কিছু কিছু করতাম না। তবে একদিন এমন ঘটনা ঘটল যে বিশ্বাস আর অবিশ্বাসের মধ্যে ন্যূনতম পার্থক্যটুকুও আর আমার মধ্যে থাকতে দিল না। সেদিন ছিল এই রকম একটা গ্রীষ্মের দিন। সকাল থেকে ভ্যাপসা গরমে প্রাণ আইঢাই করছে। যথারীতি স্কুল থেকে ফিরে সামান্য কিছু মুখে দিয়েই বন্ধুদের সাথে ফুটবল খেলতে বেরিয়ে পড়লাম। প্রতিদিনের মতোই সেই দিনও দক্ষিণ আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ দেখা গেল। আমরা কিন্তু ততটা আমল দিলাম না, ওরকম প্রতিদিনই হয়। ফুটবল খেলতে সবাই মশগুল। যথারীতি একটা গোল দিয়ে দিয়েছি, আর একটা গোল দিতে যাব, এমন সময় চারিদিক অন্ধকার হয়ে এলো। সূর্য কখন মেঘের আড়ালে অস্ত গেছে টেরই পাইনি। ধীরে ধীরে
দক্ষিণ আকাশের সেই ছেঁড়া মেঘ কখন যে গুরুগম্ভীর আকার ধারণ করেছে সে আমরা কেউ লক্ষ্যও করিনি। আকাশ গাঢ় কালো মেঘে ঢাকতে শুরু করলো। দূর থেকে শোঁ শোঁ করে ঝড়ের আওয়াজ ভেসে আসতে লাগলো। এক্ষুনি ঝড় উঠবে। ছেলেরা সব দৌড় দিয়েছে ততক্ষণে। এদিকে আমার হাতে পায়ে পুরো ধুলোর আস্তরণ, প্যান্টও ধুলোয় ভর্তি। এই অবস্থায় বাড়ি ফিরলে রক্ষে থাকবে না, ঠাকুমা চেলা কাঠ ভাঙবে পিঠের ওপর। তাই আমি দৌড় দিলাম পুকুরের দিকে। পুকুর তখন সম্পূর্ণ জনশূন্য। যতদূর চোখ যায় একটা মানুষ তো দূরের কথা, একটা পাখি পর্যন্ত নজরে পড়ল না। এদিকে আকাশ ঘন কালো মেঘে ঢেকে গেছে। একটা ঝাপসা অন্ধকার নেমে এসেছে চারিদিকে। এক্ষুনি ঝড় উঠল বলে। এমন সময় পুকুর পাড়ে একা দাঁড়িয়ে অজানা কারণে গা ছমছম করে উঠল। এই পুকুরে প্রায় রোজই আসি, কিন্তু কেন জানি না আজ সেই চির পরিচিত পুকুরটিকে কেমন জানি অচেনা লাগতে লাগলো। চারপাশে আবহাওয়া কেমন যেন থমথমে, কি যেন একটা ঘটনা ঘটার অপেক্ষা করছে সকলের ঊর্ধ্বশ্বাসে। হঠাৎ মেঘের ডাকে সম্বিত ফিরে পেলাম। আরে কি সব আজগুবি কথা ভাবছি। এক্ষুনি ঝড় এলো বলে শিগগিরই বাড়ি ফিরতে না পারলে কপালে দুঃখ আছে। তাই তাড়াতাড়ি পুকুরে নেমে হাত মুখ ধুতে লাগলাম। এমন সময় এক রাশ ঠান্ডা বাতাস কোথা থেকে এসে সারা গায়ে কাঁপুনি ধরিয়ে দিল। ঝড় বৃষ্টির আগে একটা ঠান্ডা বাতাস গায়ে এসে লাগে বটে, কিন্তু এত ঠান্ডা হাওয়া একটু আজব রকম লাগলো। কিন্তু অত ভাবার সময় তখন নেই, কারণ ততক্ষণে হাওয়া বইতে শুরু করে দিয়েছে। পুকুর পাড়ের তাল গাছগুলো ক্রমশ নুয়ে পড়তে লাগলো। মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই ঝড়টা প্রবল আকার ধারণ করলো। হাত মুখ ততক্ষণে পরিষ্কার করা হয়ে গেছে, প্যান্টটা সবে ঝাড়তে যাচ্ছি। এমন সময় পুকুরের জলে একটা প্রচণ্ড আওয়াজ হলো। জলে বিশাল বড় একটা কোনো কিছু পড়লে যেমন আওয়াজ হয়, ঠিক তেমন। চমকে উঠলাম। জলের দিকে তাকিয়ে দেখি জলের মাঝের অংশটা একেবারে উথাল পাথাল করছে। অবাক চোখে সেদিকে চেয়ে আছি আর ভাবছি কি পড়ল জলে। গাছের ডাল ভেঙে পড়েছে কি? কিন্তু গাছের ডাল পড়লে তো ভেসে উঠবে না, কোনো কিছুই তো ভাসতে দেখা যাচ্ছে না। একবার মনে হলো ঝড়ে কোনো কিছু উড়িয়ে এনে ফেলেছে, কিন্তু যে পরিমাণ আওয়াজ হলো, অত বড় জিনিস কি ঝড়ে উড়িয়ে আনতে পারবে? পরক্ষণে মনে হলো মাছে ঘাই মেরেছে নিশ্চয়। ব্যাপারটাতে আর বেশি গুরুত্ব না দিয়ে প্যান্টের ধুলোবালিগুলো জল দিয়ে পরিষ্কার করতে লাগলাম। চারিদিকে একটা অন্ধকার ঘনিয়ে এসেছে তখন, তার সাথে প্রচণ্ড ঝড়। চারিদিক থেকে ধুলো, বালি, পাতা, নানা জিনিস উড়িয়ে নিয়ে এসে এখানে সেখানে ফেলেছে। চোখ মেলে তাকিয়ে থাকা যায় না, বাতাসে এত ধুলো। আজ প্রায় মাস খানেক বৃষ্টি হয়নি। রোদের প্রখর তাপে সব কিছু শুকনো খটখটে হয়ে আছে। তার উপরে ঝড়ের চোটে সেই সব অভিযোগে পুঁছতে থাকা ধুলোবালি যেন এক প্রকাণ্ড আন্দোলন তুলেছে। এমন সময় আবার সেই প্রচণ্ড আওয়াজ, যেন প্রকাণ্ড একটা পাথরের চাই কেউ পাড় থেকে মাঝ জলে ছুঁড়ে ফেলেছে। চমকে পিছনে ফিরে দেখি এইবার ঘাট থেকে কিছুটা দূরে জল তোলপাড় করছে। এইবার আমি ভয় পেলাম। একে একদম নির্জন স্থান, তার উপর প্রাকৃতিক দুর্যোগ। কাছাকাছি একটা জনক প্রাণী নেই। যতটা জোর আওয়াজটা হলো, অত জোরে আওয়াজ কোনো মাছের পক্ষে করা সম্ভব নয়। একটা 20 মণ ওজনের মাছের পক্ষেও
ওই আওয়াজ করা কঠিন। দক্ষিণ আকাশটাও দেখলাম রাঙা হয়ে উঠেছে, তার সাথে পাল্লা দিয়ে ভয়ানক ঝড়। তার উপর জায়গাটির ভয়ানক দুর্নাম আছে। এদিকে আকাশ বাতাস প্রায় অন্ধকার হয়ে যাচ্ছে। সব মিলিয়ে এক মুহূর্ত আর সেখানে থাকার সাহস বা ইচ্ছে কোনোটাই হলো না। দ্রুত পিছনে ফিরে দৌড় লাগাতে যাব, কিন্তু এমন সময় ঘটল এক অভাবনীয় ঘটনা। একটা দৃশ্য দেখে ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। দু হাতে চোখ মুছে আবার তাকিয়ে দেখলাম ঠিক দেখছি কিনা, কিন্তু না, স্পষ্ট দেখছি এক অকল্পনীয় দৃশ্য। দুই বিস্ফারিত চোখে সেদিকে তাকিয়ে আছি আর ভাবছি এটা কি করে সম্ভব। পাথর বাঁধানো খাটের শেষ সিঁড়িটা থেকে হাত 15 দূরে জলের মধ্যে একটা মেয়ে মুখ বের করে আমার দিকে তাকিয়ে আছে। কি বিভৎস সে চোখের দৃষ্টি! লম্বা লম্বা চুল বাতাসে শনের মতো উড়ছে, আর সেই চুলের মাঝে জল জল করছে মরা মাছের মতো দুখানা গোল গোল চোখ। ও চোখ মানুষের হতেই পারে না। প্রথমে একবার মনে হলো মেয়েটি জলে ভাসছে, পরক্ষণেই দেখি না, সে একদম পাথরের মূর্তির মতো স্থির। অথচ সে জলে ভাসছে না, স্থিরভাবে দাঁড়িয়ে আমার দিকে দেখছে। যেভাবে শিকারী তার শিকারকে দেখে ঠিক তেমনি বিভৎস ভয়ঙ্কর দৃষ্টি। আরো দেখলাম জলের মধ্যে যে জায়গাটাতে সে দাঁড়িয়ে আছে, হিসেব মতো সেই জায়গাতে দাঁড়িয়ে থাকা অসম্ভব, কারণ ওই জায়গাটি রীতিমতো গভীর। ও যদি স্থিরভাবে সেখানে দাঁড়িয়ে থাকে তাহলে তার উচ্চতা কম করে 12-13 ফুট হতে হবে, কিন্তু তা কি করে সম্ভব? চারিদিকের পৃথিবী তখন উন্মত্ত। ঝড়ের দাপুটে পুকুরের পাড়ে তাল গাছগুলো একেবারে মাটিতে এসে পড়েছে, আবার টলমলো করে উঠে দাঁড়াচ্ছে। আকাশে ঘন ঘন বিদ্যুতের ঝলকানি। যেখানে একটা পশু পাখি পর্যন্ত বাইরে নেই, সেই সময়ে আমি ওই নির্জন পুকুর ঘাটে দাঁড়িয়ে, আর সামনে কিছু দূরে এক মূর্তিমান বিভীষিকা এক গলা জলে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। ভয়ে হাত পা অসাড় হয়ে গেছে। ভিতর থেকে কেউ বারবার বলছে, চলে যাও, পালাও, ও ও মানুষ নয়, সাক্ষাৎ মৃত্যু। কিন্তু হাত পায়ে আমার নিজের কর্তৃত্ব নেই। প্রাণপণ চেষ্টা করেও একটা আঙুল পর্যন্ত নাড়াতে পারলাম না। বিভৎস ভয়ে প্রাণ যেন উড়ে যেতে চাইল। গলা ফাটিয়ে চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোল না। ততক্ষণে অন্য দৃশ্য শুরু হয়েছে। মেয়েটি ধীরে ধীরে তার দুটি শীর্ণ হাত জলের বাইরে বের করলো। সেই আবছা অন্ধকারে স্পষ্ট দেখছি মেয়েটির দুই হাতে শিকল জড়ানো। সেই শীর্ণ হাত দুটোকে আমার দিকে করে সে আমাকে হাতের ইশারায় তার কাছে ডাকতে লাগলো, আর ঠিক সাথে সাথে আমি কলের পুতুলের মতো ওই বিভীষিকার দিকে চলতে লাগলাম, এক পা করে 1 হাঁটু জলে, তারপর আস্তে আস্তে 1 কোমর জলে। কি করছি বা কি করতে চলেছে তখন আমার ঠিক জ্ঞান নেই। এইটুকু বুঝতে পারছি আজ মৃত্যু নিশ্চিত। একবার ঠাকুমার কথা মনে পড়ল। ঠাকুমা বলতো, যেদিন জলে ডুবিয়ে মারবে সেই দিন বুঝবি। হ্যাঁ, তা বুঝতে পারছি আজ। গ্রামের বৃদ্ধরা যখন গল্প করত আমি ঠাট্টা করতাম, কিন্তু আজ যাকে সামনে দেখছি সে তো ঠাট্টা না,
আর তো কিছু করার নেই। আমার হাত পা কোনো এক অদৃশ্য সুতো দিয়ে বেঁধে ফেলেছে ওই ভয়ঙ্কর বিভীষিকা। সে ডাকলে আমাকে যেতেই হবে। তার ডাক আমি উপেক্ষা করতে পারবো না। হঠাৎ চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। কতই বা বয়স তখন, 17-18 বছর। কিন্তু এক মুহূর্তে সমস্ত জীবনটা চোখের সামনে ভেসে উঠল। শুনেছি মৃত্যুর আগে এমনটা হয়ে থাকে। তাহলে কি আমার সময় হয়ে এলো? সামনে এই মূর্তিমান বিভীষিকা তখনও শীর্ণ শিকল জড়ানো 2 হাত দিয়ে আমাকে তার কাছে ডাকছে। আমি পায়ে পায়ে এগিয়ে চলেছি। অন্তিম পরিণতি যে আরো কত বীভৎস হতে চলেছে সেটা যেন আর ভাবতে পারছিলাম না। ওই মরার মতো 2 চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার সহ্য শক্তি প্রায় শেষ হয়ে এলো। ভয়ে, দুঃখে, আতঙ্কে আমি 2 চোখ বন্ধ করলাম। মনে মনে একটিবার মাত্র জগৎ পিতাকে বললাম, রক্ষা করো প্রভু, রক্ষা করো। এমন সময় কে যেন পিছন থেকে আমার হাত চেপে ধরল। আমার তখনও চোখ বন্ধ। এমন সময় শুনতে পেলাম বাবার গলা। কিন্তু যা কিছু ঘটেছে, চোখের সামনে কোনটা বাস্তব আর কোনটা অবাস্তব, সে জ্ঞান এবং বুদ্ধি তখন লোপ পেয়েছে আমার। কিন্তু এইবার আমার হাত ধরে প্রবল ঝাঁকুনি দিতেই আমার কিছুটা চেতনা ফিরে এলো। ভালোভাবে শুনে দেখি, না, সত্যি বাবার গলা। খোকা, হে খোকা, কোথায় যাচ্ছিস? জলে নেমে তুই কোথায় যাচ্ছিস? সামনে সামনে গভীর জল, তলিয়ে যাবি যে। খোকা, যাস না, ফিরে আয়। হে খোকা, ফিরে আয়। ততক্ষণে আমার শরীরের অসাড় ভাবটা কেটে গেছে। পিছনে ফিরে দেখি বাবা আমার হাত ধরে দাঁড়িয়ে। কিছু দূরে জনা কয়েক গ্রামের লোক, তাদের কারো কারো হাতে লণ্ঠনের আলো। এক বইতে পড়েছিলাম, অনেক সময় অতি বীভৎস কিছু আমাদের চোখের সামনে ঘটলেও আমরা জ্ঞান কিংবা চেতনা হারাই না, কিন্তু হঠাৎ সেই বিপদ থেকে পরিত্রাণ পেলে তখন আর স্নায়ুতন্ত্রকে নিজের নিয়ন্ত্রণে রাখা যায় না। আমার ক্ষেত্রেও ঠিক তাই হলো। আসন্ন বিপদের হাত থেকে যেই মুহূর্তে মনে হলো বেঁচে ফিরলাম, ঠিক সেই মুহূর্তেই চোখের সামনে আমার অন্ধকার নেমে এলো। ব্যাস, তারপর আর কিছু মনে নেই। কতক্ষণ অজ্ঞান ছিলাম বা কিভাবে ওই পুকুর থেকে বাড়িতে ফিরে এলাম কিছুই জানি না। তবে যখন জ্ঞান ফিরল তখন প্রচণ্ড জ্বর, আর গায়ে মাথায় তেমন যন্ত্রণা। কিছুক্ষণ এদিকে ওদিকে চেয়ে বোঝবার চেষ্টা করলাম কোথায় আছি। পরে বুঝলাম ঠাকুমার ঘরে শুয়ে আছি। বাইরে তখনও প্রবল উদ্যমে ঝড় বৃষ্টির সমানে হয়ে চলেছে। একপাশে মা বসে আছেন, আর আমি ঠাকুমার কোলে মাথা রেখে শুয়ে আছি। বাইরের বারান্দায় বাবা ও আরো কিছু গ্রামের লোকের হালকা হালকা কথাবার্তার আওয়াজ কানে ভেসে আসতে লাগলো। ঠাকুমা তালপাতার পাখায় বাতাস করতে করতে বলল, এখন একটু ভালো লাগছে দাদু ভাই? একটু গরম দুধ খাবে? ও বৌমা, বৌমা, একটু গরম দুধ এনে দাও তো। ধীরে ধীরে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো চোখের সামনে একে একে ভেসে উঠতে লাগলো। ভয়ের সর্বাঙ্গে আমার কাঁটা দিয়ে উঠল। ঠাকুমাকে জড়িয়ে ধরে ছোট্ট ছেলের মতো চিৎকার করে কাঁদতে লাগলাম। ঠাকুমা বুকে হাত বুলিয়ে দিতে দিতে বলল, ওইসব পুরনো দিনের পুকুর, না জানি কত কি ঘটেছে ওই পুকুরে। ওসব জায়গায় কত অজানা ভয়ের জিনিস থাকে। ওরা সুযোগ পেলেই গভীর জল থেকে উপরে উঠে আসে, তারপর যাকে পায় তাকেই গভীর জলে টেনে নিয়ে গিয়ে ডুবিয়ে মারে।
ওদের মায়া দয়া কিচ্ছু নেই। তোর ভাগ্য ভালো যে তুই তুই ফিরে এসেছিস। তুই ফিরে আসছিস না দেখে তোর বাবা গায়ের লোকদের দিয়ে তোকে খুঁজতে গেল। তাহলে আজ কি যে। ঠাকুমা কথাটা শেষ করতেই পারল না, মুখে কাপড় চাপা দিয়ে কাঁদতে লাগলো। সেই শেষ, আর জীবনে কোনোদিনও ওই পুকুরের ধারে কাছে যায়নি। অবশ্য ওই ঘটনার পর আর খুব বেশি দিন ওই গ্রামে থাকিনি। বাবা নতুন জায়গা কিনে সেখানে সপরিবারে চলে আসেন। পরে শুনেছিলাম ওই পুকুরে গ্রামের আরও কয়েকজন রহস্যজনকভাবে ডুবে মারা গেছে। তাই একসময় গ্রামের লোকেরা মিলে স্থানীয় পঞ্চায়েতের সাহায্যে ওই অভিশপ্ত পুকুর মাটি ফেলে বুঝিয়ে দেয়। এতক্ষণ আপনারা শুনলেন লেখক শ্রী অনিমেষ মণ্ডলের কলমে গ্রাম বাংলার ভূতের গল্প হাতছানি। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লেগে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী নিবেদনে। শুভরাত্রি।